2 দিন কেটে গেল। আজ রিনা আহমেদরা আসবেন। যেহেতু আর 2 দিন পরেই বিয়ে, সেহেতু তারা সবাই ব্যস্ত। তাই রিনা আহমেদদের নিয়ে আসার দায়িত্ব পড়েছে রিহি আর নীলার ওপরে। নীলা গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকালো। একটু এগিয়ে যেতেই ওদের চোখে পড়ল ওই তো অদূরে অরিন আহানদের দেখা যাচ্ছে। নীলা তাদের আশেপাশে চারদিকে উঁকি দিল, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল না। মনকে এত বুঝিয়েও শান্ত রাখতে পারছে না। বারে বারে যে কোনো কারণে মন আবার উতলা হয়ে উঠছে। অরিন আহান এসে দাঁড়ালো। নীলা সবার সাথে কুশলাদি বিনিময় করল। প্রথমবারের মতো নিজের পরিবারের সাথে মিলবেন বলে রিনা আহমেদের মুখের হাসি যেন সরছেই না। তিনি এসেই নীলাকে জড়িয়ে নিলেন। তোর জন্য আমি আমার সুখ ফিরে পাচ্ছি। তোর প্রতি আমি কৃতজ্ঞ থাকব রে মা। ফুপি, এমন করে বলিও না। রিনা আহমেদের কথার প্রেক্ষিতে অরিনও তাল মিলাল। আসলেই তোমার জন্যই আমরা আমাদের এই পরিবারকে চোখের দেখা দেখব। আহানও তাল মিলাল। আসলেই আই থিঙ্ক এই দেখাটার মধ্যে শুভ কিছুই হবে। বলতেই অরিন তার দিকে চোখ রাঙিয়ে তাকাতেই আহান চুপ হয়ে গেল। বাহরে, আমিও তো খুশি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বলে। এবার আসো, গাড়িতে ওঠো, বড় বাবা অপেক্ষা করছেন। বলতেই তারা সবাই গাড়িতে উঠে পড়তেই নীলাও উঠতে নিল। সে গাড়ির দরজা খুলে ভিতরে ঢোকার আগেও পেছনে আরেকবার তাকালো। তার মনে হচ্ছে মানুষটা আসবে, এসেই রিনা আহমেদের দিকে তাকাবে। রিনা আহমেদ জিজ্ঞেস করবেন, কিরে তোর এতক্ষণ লাগলো কেন? জবাবে শীতল কণ্ঠে জানাবে, এই তো সবকিছু সেটিং করতে আটকে পড়েছিলাম। অরিনের ডাকে নীলা ভাবনা থেকে বেরিয়ে এলো। আসার পর থেকে নীলা এভাবে আশেপাশে দেখা দেখে অরিন আহান দুজনেই কিছুটা হলেও বুঝতে পেরেছে। কিরে, গাড়িতে উঠে পড়। হ্যাঁ সূচক মাথা নেড়েই নীলা গাড়িতে উঠে বসল। তার মন হুট করে কেন জানি খারাপ হয়ে গেল। অথচ তার আরও খুশি হওয়ার কথা, কিন্তু সে খুশি হতে পারছে না কেন? বাড়িতে এসে রিনা আহমেদ আমান শেখকে সালাম করতেই তিনি বোনকে জড়িয়ে নিয়ে কেঁদে দিলেন। কেউ এটা কল্পনাও করেনি, রিনা আহমেদও করেননি। এরপর আমান শেখ অরিন আহান দুজনকেই কাছে টেনে নিলেন। এতক্ষণে নীলার কাঙ্ক্ষিত প্রশ্নটি আমান শেখ করল, তোর বড় ছেলে কই? ভাইজান, ওর কাজ আছে তাই ফ্লাইট একসাথে পড়েনি। 2 দিন পরে হলেও আসতে বল। জি ভাইজান। নীলা হলুদ সবুজ মিশ্রণের শাড়ি পরেছে। যতই অন্য রঙগুলো সুন্দর লাগুক, গায়ে হলুদের জন্য এই রঙগুলোই মানানসই লাগে। অরিনকেও পরিয়ে দিয়েছে। ও শুধু ঘুরে ফিরে নিজেকেই দেখছে, কারণ প্রথমবারের মতো শাড়ি পরা। রিহিকে সবাই হলুদ লাগাচ্ছে। নীলা নিজেকে গুছিয়ে নিয়ে ডালা নিয়ে যাবার সময় রিনা আহমেদ ডাক দিলেন, নীলা, ডালাটা আমাকে দে। তুই এই কফিটা একটু রায়হানকে দিয়ে আয় তোমা। আমাকে ভাইজান ডাকছে। নীলা কফির কাপটা নিল। তার ইচ্ছে করছে না বারবার ওই মানুষটার সামনে পড়তে। অবশ্য আসার পর থেকে আরেকবারও দেখা হয়নি। নীলা সামনে যায়নি। এখন কফির কাপটা দিতে গিয়ে যদি দেখা হয়ে যায়, কিন্তু মুখের ওপর জবাব দেওয়া অভদ্রতা। সেজন্যই নীলা কাপটি অনিচ্ছা সত্ত্বেও হাতে নিল। রায়হান ভাই দুপুরের পরপরই এসেছিলেন। উনিও আর রুম থেকে বেরোননি। বিধায় নীলার অস্বস্তি কম লেগেছে। কিন্তু এক মনে অস্বস্তি কমলেও আরেক মনে উনি কি করছেন সেটাই দেখতে ইচ্ছে করে। পাশ দিয়েই অরিন মোবাইল কানে দিয়ে যেতেই নীলা ডাক দিল, অরিন, এটা তোর বড় ভাইয়ের জন্য, দিয়ে আয়। ঠান্ডা হয়ে যাচ্ছে, তোর জন্য তো ওই রুম নিষিদ্ধ না, তুই যা। বলেই সে সিঁড়ি বেয়ে চলে গেল। রিহির বিয়ের সব আয়োজন ছাদে হচ্ছে বিধায় মানুষজন তেমন একটা নেই। নীলা এগিয়ে গেল। দেরি করলে চলবে না, তার উপরে যাওয়া লাগবে। সে রায়হানের রুমের দরজার ফাঁক দিয়ে একটু দেখার চেষ্টা করল। না, দরজা বন্ধ। সেইবার যে কথা হলো এরপর এই প্রথম দেখবে, কিন্তু মনে ভীষণ অস্থিরতা ঘিরে ধরছে। মনে হচ্ছে যেন কতগুলো মাস মানুষটাকে দেখেনি। নীলা দরজার সামনে দাঁড়িয়ে রইল। পরক্ষণেই নিজেকে সামাল দিল। সে কেন এত আড়ষ্ট হচ্ছে? এখন কি করবে? ঠোকা দিবে নাকি ডাকবে? সে ঠোকা দিল। পরপর 2 বার ঠোকা দিতেই নীলার মুখশ্রী তেতো হয়ে গেল। রায়হান দরজা খুলেই স্বাভাবিক ভঙ্গিতে আবারও ল্যাপটপ দেখার স্থানে বসে পড়ল। তা দেখে নীলা কফির কাপ নিয়ে দাঁড়িয়ে থাকা নীলা গুটিয়ে গেল। মানুষটা এতগুলো দিন পরেও দেখে এমন ভাব করছে যে প্রতিদিনই দেখা হয়। নীলা তাকালো। তার এমন ভাব দেখে মনে হচ্ছে নীলার এখানে আসা স্বাভাবিক। আপনার কফি। রায়হান এক পলক কফির দিকে তাকিয়ে ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি দিল। আমি ধোঁয়া ওঠা ছাড়া খাই না, তুমি অলরেডি ঠান্ডা করে ফেলেছ, আবার বানিয়ে নিয়ে এসো। বলেই রায়হান নিজের কাজ করতে লাগল। নীলার রাগী দৃষ্টি নিক্ষেপ করে রাগী স্বরে কিছু বলতে নিবে, সেই সময় রায়হান একবার মুখ তুলে তাকালো। তা দেখে নীলা মুহূর্তের মধ্যে বোকা বোকা চাহনিতে হাসার চেষ্টা করল। আসলে শাড়ি পরে এত সব, ওপরে ওরা ডাকবে আমাকে, তো পড়েছ কেন?
মানে আমার বোনের বিয়ে আর আমি শাড়ি পরব না? বারণ করেছে কে? নীলা বিরক্ত হলো। আশ্চর্য তো, এই কফি বানানোর দায়িত্ব আমার না। নীলার কথায় রায়হান ভ্রুকুঁচকে গম্ভীর স্বরে বলল, আমি না হয় অতিথিদের সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু তোমরাও এমন কিছু করো জানা ছিল না। নীলা মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। আসলেই তো, তাদের বাড়িতে অতিথি এসেছে, সে কিভাবে সামান্য কফির জন্য এভাবে ব্যবহার করছে। নীলা পিছু ফিরে গেল। তা দেখে রায়হানের ঠোঁটের কোণা প্রশস্ত হলো। বেশ কিছুক্ষণ পরে নীলা ধোঁয়া ওঠা কফি নিয়ে ফিরে এলো। সে এসে দাঁড়াতেই রায়হান ওইভাবেই আগের ন্যায় কাজ করতে লাগলো। তা দেখে নীলা এগিয়ে রায়হানের সামনের টেবিলটাতে কফি রেখে দিতে যেতেই রায়হান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তোমাকে রাখতে বলছি? নীলার এবার রাগ চড়ে গেল। সে বেশ রাগী কণ্ঠে বলল, আমি কি এখানে পড়ে থাকব? বলেই নিজে নিজের জিভে কামড় দিল। কি বলে ফেলেছে এটা? রায়হান ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। সে সোজা কাপড়ের ট্রলির কাছে এগিয়ে গিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে পা বাড়াতে গিয়ে থেমে পিছু ফিরে নীলার দিকে তাকালো। এখন তো আছোই, তোমাদের বাড়ি, তুমি চাইলে এভাবে থাকতে পারো, মাইন্ড করব না। রায়হান ওয়াশরুমে ঢুকতেই নীলা কফির কাপ ওইভাবেই রেখে রুম থেকে বেরিয়ে গেল। মানুষটার এমন অদ্ভুত কর্মকাণ্ড তার মাঝে মাঝে সহ্য হয় না, এই যেমন এখন হচ্ছে না। এটা ভাবতেই মুহূর্তের মধ্যেই নীলার মনে জবাব দিয়ে দিল, এই বিরক্তের গম্ভীর স্বভাবটাই তো তার ভালো লাগার কারণ। কিন্তু সামনে থাকলে এমন অস্থিরতা ঘিরে ধরে কেন? বোধহয় প্রথম দিনের সেই ভয়টা রয়ে গেছে। এত কিছুর পরেও এত ভালো লাগার কারণ সে খুঁজে পায় না। এতদিন মন নির্জীব ছিল, অথচ এখন সেই নির্জীব ভাবটা আর নেই। তাহলে কি তার সব সজীবতা এই মানুষটার মাঝেই? এটা ভাবতেই সে নিজেকে সামাল দিল। বারবার এমন ভাবনা তার মানায় না। এসব কিছুই হবে না, তার নিজেকে শক্ত করা উচিত। আজ রিহির বিয়ে। নীলা রিহিকে জড়িয়ে ধরে আছে। রিহি সাজতে পারছে না কোনোভাবেই। ক্ষণে ক্ষণে চোখের পানি চলে আসছে। পাশেই অরিন তাকিয়ে আছে। সে বারবার জিজ্ঞেস করছে, বিয়েই তো হচ্ছে, এখানে কান্না করে নিজের সুন্দর মুখটা নষ্ট করছো কেন? নীলা অরিনের এমন বোকা বোকা প্রশ্নে হাসল। শোনো অরিন, এখানে বিয়ে মানে হচ্ছে শ্বশুর বাড়ি চলে যাবে আর আগের মতো বাবার বাড়িতে আসতে পারবে না, আগের মতো মুক্তভাবে চলতে পারবে না। বলা শেষ করতেই রিহির এতক্ষণিক চাপা কান্না আরও জোরে বেরিয়ে এলো। নীলা মনে মনে নিজেকে গালি দিল। কি দরকার পড়ছিল এখন অরিনকে বোঝাতে যাওয়া? একজনকে ভালোভাবে বুঝিয়ে বলতে গিয়ে আরেকজন উপলব্ধি করে কান্না করে দিচ্ছে। এতক্ষণ কোনো মতে চুপ করালে এখন তার নিজের কথা শুনে আরও বেশি কান্না। এখন তারই সামাল দিতে হবে ভেবে নীলা মলিন চোখে রিহির দিকে তাকালো। এখন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, নয়তো ওরা এসে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। এই জন্যই তো নীলাকেই রিহির সাথে রুমে পাঠিয়েছে। নীলা এক পলক ঘড়ির দিকে তাকালো। এদিকে সময় চলে যাচ্ছে। নিজের পায়ে নিজের কুড়াল মারা বোধহয় এটাকেই বলে। অরিন বিজ্ঞ ব্যক্তিদের মতো বোঝার ভান করে মাথা নাড়ল। সে আরও কিছু জিজ্ঞেস করতে নিতেই নীলা থামালো। অরিন, তোকে আমি রাতে সব বুঝিয়ে দিব, এখন একে সামা লাগে? বলেই নীলা রিহির দিকে তাকালো। তুই জানিস তোকে কান্না করলে কি বিশ্রী লাগে? আর তোর না ইচ্ছে ছিল বিয়েতে এত সুন্দর করে সাজবি? 20 বছর পরে যখন তোর বিয়ের এমন কান্না মাখা ছবি দেখবি, তখন ইচ্ছে করবে অতীতে এসে আরেকটু ভালো করে সেজে যাই। তোর বাচ্চারা বলবে, মা তুমি এভাবে মুখ করেছিলে কেন? বিয়ে মানুষের একবারই হয়, আর হবে না কিন্তু। নাকি তোর আরেকটা করার ইচ্ছে আছে? বলতেই অরিন নীলাকে হাত দিয়ে থামিয়ে নিজেই বলা শুরু করলো। একবার কেন, আমাদের এখানে অ্যানিভার্সারি হয়, প্রতি বছর বছর সুন্দর করে সাজে, তোমাদের এখানে হয় না? অরিনের বোকা বোকা প্রশ্নে রিহি নীলা দুজনেই হেসে দিল। এখানকার সংস্কৃতি আর ওখানকার সংস্কৃতি গুলিয়ে ফেলছে। সকাল থেকে নীলাকে কত বোকা বোকা প্রশ্ন যে করেছে তা নীলা রিহিকে বলে শোনাতেই রিহি হেসে দিল। এরই মধ্যেই মন ভালো অবস্থায় নীলা রিহিকে সাজানোর ব্যবস্থা করল। রিনা আহমেদ ছেলের দিকে এগিয়ে এলেন। আসা পর্যন্ত রুমে ছিলি যে, একটু বাইরের পরিবেশ দেখতে ভালো লাগতো। আমি অচেনা জায়গায় খাপ খাওয়াতে পারি না, তোমার জন্যই এখানে আসা। তাই বলে সবাই ডাকতে এসেছিল, তবুও গেলি না যে? আমার ভালো লাগে না মা। রিনা আহমেদ অনেকক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করে অবশেষে মুখ খুললেন। তুই কি নীলাকে পছন্দ করিস? কেন মনে হচ্ছে? না, তোর জন্য যদি জীবনসঙ্গী হিসেবে নীলাকে ঠিক করি, তাহলে আমি কি তোর মনের বিরুদ্ধে যাব? তুমি কোনোদিন আমার মনের বিরুদ্ধে যাওনি। তাহলে কি তুই রাজি ধরে নিব? তোমার উপরেই সব। রিনা আহমেদ খুশি খুশি মনে বেরিয়ে গেল। যাক, তার ছেলে বিয়ের জন্য রাজি হয়েছে, তাহলে অরিনাহান ঠিক ছিল। বোনের বিয়ে উপলক্ষে সিফাত এসেছে বোনকে বিদায় দিতে। দীর্ঘ 2 বছর পরে সে বাড়ির দরজায় পা রাখল। তার হুট করে কান্না পাচ্ছে, কিন্তু ছেলেদের নাকি কান্না করতে নেই, এইটা ছোটবেলা থেকেই আমান শেখ বলে এসেছেন।
নীলা যখন তার কোনো খেলনা নেবার বায়না করত সে তখন কান্না করে দিত। তখনই আমান শেখ হেসে বলতেন, যা হয়ে যাক না কেন ছেলেদের কান্না করা মানায় না। সেই কথা মনের মধ্যে রাখতে গিয়ে আর বাস্তবতা উপলব্ধি করতে গিয়ে এখন আর কান্না করে না। কান্না করে না এটা ভুল, সে তো কান্না করে, তবে মানুষের সামনে নয়, আড়ালে। এখন যে ঢাকায় থাকে সেই বাড়ির প্রতিটা দেওয়াল জানে তার রাতের চিত্র। তার তো বোঝানোর মতো কেউ নেই, হয়তো নিজের দোষেই সবাইকে হারিয়েছে। তারও ইচ্ছে করে দিন শেষে কাউকে মনের সব কথা উজাড় করে বলে হালকা হতে, কিন্তু সেই মানুষের যে বড্ড অভাব তার। সিফাত বাড়িটার দিকে তাকালো। আজ তার একমাত্র ছোট বোনটার বিয়ে। তার সেই ছোট বোনটাও আজ বড় হয়ে গিয়েছে। বোনটার কথা রাখতেই তো এখানে আসা। বোন ভেবেছে ভাই বুদ্ধি তাকে ভুলে গেল। মানুষের অনুপস্থিতিতে মানুষ পেলে ভুলে যায়, কিন্তু সে তো কোনো মানুষ পায়নি, তবে ভুলবে কিভাবে? সিফাত মলিন শ্বাস ফেলল। নীলাও বোধহয় এসেছে, 4 বছর পরে মেয়েটাকে দেখবে। বাড়িতে অনেক মানুষের আনাগোনা, কারোর দৃষ্টি সিফাতের দিকে পড়ল না। সিফাত আস্তে ধীরে বাড়ির সদর দরজা তিরিয়ে ভেতরে এগিয়ে গেল। সিফাত ঘরে ঢুকেই চারদিকে তাকালো। তার নিজের বাড়ি, প্রতিটি দেওয়ালে তার কত স্মৃতি জড়িয়ে আছে, অথচ আজ কেন জানি অচেনা লাগছে সব। হয়তো 2 বছর পরে এসেছে, তাই সব অচেনা হয়ে আছে। সে একটু এগিয়ে যেতেই একটা রুম থেকে হাসির আওয়াজ ভেসে আসলো। এটা রিহির হাসি, সে সেটা ভালো মতো বুঝতে পেরেছে। সে এগিয়ে গেল। রুমে সব মেয়ে, বিধায় সে ঢুকল না। সে দরজায় ঠোকা দিয়ে ডাকল, রিহি। সিফাত ভেবেছিল এত আওয়াজের মাঝে কেউ তার ডাক শুনবে না, কিন্তু না, এত সব আওয়াজের মাঝে রিহি ঠিকই ভাইয়ের আওয়াজটাকে ধরে নিল। সে মাথা তুলে তাকালো। সবার পিছনে দরজার ধারে তার ভাই দাঁড়িয়ে আছে। রিহি দৌড়ে ভাইয়ের কাছে এগিয়ে গেল। রিহি এগিয়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। সিফাতও পরম আদরে বোনকে জড়িয়ে নিল। রিহি ভাইয়ের দিকে মাথা তুলে তাকালো। সে তার সুদর্শন ভাইকে চিনতে পারছে না, এমন অচেনা অগোছালো হয়ে গিয়েছে তার ভাই। ভাই, তুই এমন হয়ে গেছিস কেন? এই ভাই তোকে চেনা যাচ্ছে না কেন? বলেই মুখে হাত বুলিয়ে দিল। দাড়ি রেখেছিস? তুই তো এমন কালো ছিলি না, এতটা পাল্টে গেলি? বোনের কথায় সিফাত মলিন হাসল। সবাই বাইরের চাকচিক্য মলিন দেখেই প্রশ্ন করে, অথচ ভেতরেরটা যে মরে গেলেও কেউ খেয়ালও করে না। নীলা সবেমাত্র রুমে ঢুকতে নিচ্ছিল, এমন সময় রিহির এমন কথায় থমকে দাঁড়ালো। সে মূলত রিহির কিছু জুয়েলারি রুম থেকে আনতে গিয়েছিল। নীলা সরে দাঁড়ালো, যাতে ওকে কেউ না দেখে। রিহির কথায় নীলাও সিফাতকে একবার পরখ করে নিল। আসলেই আগের সুদর্শন সিফাত ভাই আর এখনের সিফাত ভাইয়ের বিস্তর পার্থক্য। একান্ত নিজের চেনা পরিচিত না হলে এখন কেউ চিনবে না। দাড়িতে ভর্তি, অগোছালো চুল। নীলা শার্টের দিকে তাকালো। শার্টের হাতা একটা উঁচু করে রাখা আর একটু নিচু করা। নীলা থমকালো। অথচ আগে কত পরিপাটি করে থাকতেন উনি, সবসময় নিজেকে আলাদা করে গুছিয়ে রাখতেন। নীলার খারাপ লাগলো, এমন কেন হয়েছে উনি? তাহলে কি সিফাত ভাই একটুও ভালো নেই? আজকের ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আপনি আমাদের সাথে আছেন। আপনার মতামতটা কমেন্টে লিখে যান, কারণ আপনার প্রতিটা কথা আমাদের জন্য খুবই মূল্যবান। আর যদি মনে হয় ভিডিওটা অন্য কারো উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, এখনও যদি আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আসছে আরও দারুণ, আরও বিশেষ কিছু। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, হাসি খুশি থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।